স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। গল্প, উপন্যাস, নাটক, সিনেমা, গান সৃষ্টি নানা শাখায় রেখেছেন প্রতিভার স্বাক্ষর। মিসির আলী এবং হিমুর মধ্যে দিয়ে একই সঙ্গে লজিক আর অ্যান্টিলজিককে ভালোবাসতে শিখিয়েছেন হুমায়ুন আহমেদ। আজ তার জন্মদিন, তাকে নিয়ে আজকের আলোচনা। হুমায়ুন আহমেদ কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, আছেন অভিনয় শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, আছেন অভিনয় শিল্পী ও নির্মাতা রোকেয়া প্রাচী এবং সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। জনাব ফয়জুল লতিফ চৌধুরী, আমি সরাসরি আলোচনায় আসি। জাতীয় জাদুঘরের কোনো পরিকল্পনা রয়েছে কিনা হুমায়ুন আহমেদের কোনো স্মৃতিকে সংরক্ষণ করা, হুমায়ুন আহমেদের জন্য কোনো কর্নার করার? একাধিকবার এই বিষয়টি আমরা শুনেছি, আজ আপনাকে আমরা জাতীয় জাদুঘর 2014-তে প্রথম হুমায়ুন আহমেদকে নিয়ে তার জন্মদিন উপলক্ষে একটি দীর্ঘ মেয়াদী প্রায় 1 মাস ব্যাপী একটি প্রদর্শনী করেছিলাম। তার আঁকা ছবি, তার লেখা, তার ম্যানুস্ক্রিপ্ট, তার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে নলিনীকান্ত ভট্টশালী, সেই সুবাদে আমাদের অনেক কিছু সংগৃহীত হয়। আমরা জাতীয় জাদুঘরের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এখানে দুটি জিনিস নাই। একটি হচ্ছে সাহিত্যের কোনো গ্যালারি নেই, এই সাহিত্যের গ্যালারিটি তৈরি করছি। ইতিমধ্যে আমরা 26 নম্বর গ্যালারিতে হুমায়ুন আহমেদকে নিয়ে একটি প্যানেল তৈরি করেছি পরীক্ষামূলকভাবে। সেটাকে আমরা হয়তো এই মাসের মধ্যে সম্পন্ন করব। আচ্ছা, মেহের আফরোজ শাওন, আপনি এখানে আসবেন জেনে এবং রোকেয়া প্রাচীও আসছেন আমাদের এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সেটি দিয়ে একটু শুরু করতে চাই। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছিল হুমায়ুন আহমেদের চরিত্রে ইরফান এত লুকোছাপা কেন? আপনার একটু মতো শুনতে চাইব। আমি আনন্দবাজারের শিরোনামটাকেই আবার বলতে চাইবো। প্রথম অংশটুকু না, শুধু শেষের অংশটুকু, এত লুকোছাপা কেন? আচ্ছা, এটাই আমার মন্তব্য। আপনার মন্তব্য এটি। রোকেয়া প্রাচী, আমরা আবার নির্মাতার কাছ থেকে শুনেছি এটি হুমায়ুন আহমেদের ক্যারেক্টার বা হুমায়ুন আহমেদের জীবন থেকে সম্পূর্ণ বানানো হয়নি। আপনি আর কিছু যোগ করবেন কিনা? আমি অভিনয় করেছি মন দিয়ে, প্রাণ দিয়ে। আচ্ছা, একজন শিল্পী হিসেবে আমি টোটাল চলচ্চিত্রের ভেতরে আমার চরিত্রের প্রতি সৎ থেকেছি। ইরফান খানের চরিত্রটা আসলে আমি ব্যাখ্যা করতে চাই না। ইরফান খানের চরিত্র, আপনার চরিত্র কি ব্যাখ্যা করবেন একটু? নিশ্চয়ই। আমার চরিত্র একজন হাউসওয়াইফ। আমার চরিত্রের নাম মায়া। আচ্ছা, মায়া। আচ্ছা, তো আপনার চরিত্র একজন হাউসওয়াইফ। আমি মানে ইরফান খানের ওয়াইফ, হাউসওয়াইফ। আমার বাচ্চারা আছে। প্রথমে হাউসওয়াইফ থেকে পরে স্কুল টিচার থাকি। ওকে ওকে, সেটাতে কিন্তু বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের সাথে সম্পর্ক রয়েছে কিনা গল্পটির মধ্যে, সেটি ভাব কতটা রয়েছে সেই সম্পর্কে কিছু বলবেন? সেই সম্পর্কে আসলে আমার মনে হয় যে এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না আসলে। ফরিদ ভাই, আপনারা হুমায়ুন আহমেদকে নিয়ে মেলা করছেন, প্রকাশকদের একটি মেলা হচ্ছে হুমায়ুন আহমেদকে নিয়ে। হুমায়ুন আহমেদের অনুপস্থিতি বা উপস্থিতি আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করেন বা কিভাবে অনুভব করেন? হুমায়ুন আহমেদ ছিলেন একজন খুব প্রাণবন্ত মানুষ। উনি আসলে আনন্দ করতে খুব ভালোবাসতেন এবং অন্যকে আনন্দ দিতে খুব ভালোবাসতেন। উনি একজন উৎসব মুখর লোক ছিলেন। উৎসব কিভাবে পালন করতে হয় এগুলো কিন্তু উনি আমাদেরকে শিখিয়েছেন। আমরা কিন্তু ওনার কাছ থেকেই শিখেছি। এখন আমরা যখন হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে আনন্দ করি বা হুমায়ুন আহমেদের মৃত্যু দিবস উপলক্ষে যখন আমরা খুবই কষ্ট পাই, তখন কিন্তু প্রতিটা মুহূর্তেই আমরা হুমায়ুন আহমেদের অভাবটা অনুভব করি। কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে এসেছে হুমায়ুন আহমেদের কাছ থেকে। প্রকাশকরা মূলত ব্যবসায়ী কমিউনিটির লোকরা ব্যবসাটা ভালো বোঝে, অনুষ্ঠান উৎসবটা খুব একটা বোঝে না। কিন্তু সৃজনশীল প্রকাশকদেরকে এই জিনিসটা হুমায়ুন আহমেদ শিখিয়েছেন এবং তার শেখানো পথ ধরেই কিন্তু আমরা আজকে এই আনন্দ উৎসবগুলো করি। জনাব ফয়জুল লতিফ চৌধুরী, আপনিও কি মনে করেন যে হুমায়ুন আহমেদ খুব উৎসবের লোক? হুমায়ুন আহমেদ তো শুধু নিজেদের মধ্যে, মানে আমার কাছে কেন জানি মনে হয় যে হুমায়ুন আহমেদ 10 জনের বেশি লোক পছন্দ করতেন না কোনো জায়গাতেই। তার কি 10 জন বা 15 জন? সেটি হচ্ছে যে উনি আমার রিডিং যে উনি অনেক বই লিখেছেন, অনেক মানুষকে নিয়ে লিখেছেন। ব্যক্তিগত স্বভাবে উনি 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 লাজুক ধর্মের একজন মানুষ ছিলেন। সুতরাং হইহুল্লোড় পছন্দ করতেন এবং আড্ডার মধ্যমণি হয়ে থাকতেন। কিন্তু সেই অর্থে হয়তো যেটা আপনার উৎসব মুখরতা সেইটি ছিল শেষের দিকে। যেমন ধরুন উনি পহেলা বৈশাখ উদযাপন করতেন নুহাশপল্লীতে, কিন্তু সেখানেও তিনি দর্শক হিসেবে মানুষের একটি পরিবেশে মানুষ কিভাবে নিজেকে কন্ডাক্ট করছে, নিজেকে আচরণ করছে, সেটি দেখবার জন্য তিনি একটি আবহ তৈরি করতেন। তিনি মানুষকে দেখতে চাইতেন বিভিন্ন পরিবেশে। হুমায়ুন আহমেদ উৎসব, মেহের আফরোজ শাওন, আপনার কাছে একটু শুনতে চাই। আমি ফরিদ ভাইয়ের সাথেও একমত এবং লতিফ ভাইয়ের সাথেও একমত। হুমায়ুন আহমেদ অসম্ভব ঘর কোনো মানুষ ছিলেন। নিজের সম্বন্ধে উনি বলতেন যে তিনি গর্তজীবী, বাইরে যাব মরতে, থাকবো আমি গর্তে। এটা ওনার একটা কমন 2 লাইনের কবিতা ছিল। তিনি আনন্দ উৎসব
যেটা পারিবারিকভাবে ছিল বা রোজকার আড্ডা, সেটা এই 10-12 জন বা 15 জনের বলয়ে ছিল। কিন্তু এই উৎসবটাও আবার তিনি খুব এনজয় করতেন। উৎসবটাতে তিনি যেতে পছন্দ করতেন, উৎসবের আয়োজন করতে পছন্দ করতেন একজন অবজারভার হিসেবে। যেটা লতিফ ভাই বলছিলেন যে একটা মানুষ উৎসবে, বিশেষ করে শেষের দিকে যেটা, যে নুহাশপল্লীতে বৈশাখী উৎসব, নুহাশপল্লীতে যাবার পর একটা মানুষের কি অভিব্যক্তি, এটা তিনি আড়াল থেকে দেখতে খুব পছন্দ করতেন। একদম জনগণের মধ্যে মিশে গিয়ে অন্যেরা কি করছে এটা অবজার্ভ করাটা ওনার খুব একটা আনন্দের ব্যাপার ছিল। যে একটি মানুষ একটা গাছের পাশে দাঁড়িয়ে কেমনে ছবি তুলছে, নুহাশপল্লীর একটি ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে কি করছে, এগুলো দেখে উনি খুব, মানে যে কোনো ক্যারেক্টার দেখে যেমন উনি অবজার্ভ করে আনন্দ পেতেন, সেভাবে আর কি উৎসবটাও তিনি এভাবেই এনজয় করতেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি তো হুমায়ুন আহমেদের পাঠক, ভক্ত, শ্রোতা, দর্শক, আমার মনে হচ্ছে উনি উৎসবের ক্রিয়েচার থাকতে বেশি ভালোবাসতেন এবং সেই ক্রিয়েশন থেকে যে আনন্দটা পেতেন সেটা দিয়ে উনি বোধহয় আবার নতুন করে কোনো কিছু সৃষ্টি করতে চাইতেন। মানে এটাও এক ধরনের অদ্ভুত ব্যাপার, কারণ নিজে হয়তো তার মাঝখানে থাকতেন না, লোকালয়ের ভেতর হয়তো সে উৎসবের কোলাহলের ভেতর হয়তো নিজেকে হারিয়ে ফেলতে চাইতেন না, কিন্তু সেখান থেকে রসদটা গ্রহণ করতে চাইতেন। হুমায়ুন আহমেদ কিন্তু অন্যকে আনন্দ দিয়ে খুব আনন্দ পেতেন। অন্য একজন মানুষকে আনন্দ দেওয়ার যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু ওনার জানা ছিল, কিভাবে একজনকে খুশি করা যায়, কারো মনকে কি করে ভালো করা যায়, এবং একজনের খারাপ মনকে ভালো করে সেই লোকটি যখন তার ভালো মনের আনন্দটা পেত, উনি কিন্তু এটাকে, এই একজন তো উনার নির্বাচন করা একজন, নিশ্চয়ই যে কোনো র্যান্ডম লোককে, যে কোনো র্যান্ডম লোকের মন ভালো করতে, এটা অবশ্যই তার কাছে যারা তাদের উনি যাদেরকে পেতেন আর কি। আমি এখানে একটু দ্বিমত পোষণ করছি, শুধু তার কাছে যারা যেতেন তাদেরকে নয়, তাদের প্রতি তার একটা, তাদের মন ভালো করা বা তাদেরকে চমকে দেওয়ার পিছনে তার একটা আলাদা নজর সবসময় ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমি একটি ঘটনা আজকে উল্লেখ করতেই চাই, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের খুব প্রিয় একটি জায়গা ছিল নিউ মার্কেটের কাঁচা বাজার। এখানে মাছ বাজার করতে যেতে বা কাঁচা শাকসবজি বাজার করতে যেতে উনি প্রচন্ড পছন্দ করতেন। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বলছি, যে তিনি প্রত্যেক ঈদে তিনি শুধু আত্মীয় স্বজন নয়, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, একটা বড় লিস্ট ছিল ওনার কেনাকাটার, সবাইকে উপহার দেবার। তো এক ঈদে এমন হলো, তিনি আমাকে 5টি পাঞ্জাবি কিনতে বললেন, নাম নেই কাদের জন্য কিনবেন, এবং কোনো উচ্চতা কিছু বলছেন না, উনি বলছেন মাঝারি উচ্চতার 5টি পাঞ্জাবি। এই 5টি পাঞ্জাবি খুব কালারফুল এবং দামি হতে হবে। কালারফুল সেই দামি পাঞ্জাবি কিনে আমি ওনাকে দিলাম। আমি খুব কনফিউজ কাকে দিবেন তিনি। তো তিনি এগুলো নিয়ে আমাকে বললো, চলো দিয়ে আসি পাঞ্জাবিগুলো। নিয়ে তিনি চলে গেলেন ওই নিউ মার্কেটের মাছের বাজারে। যেই 5টি মানুষের কাছ থেকে, এর মধ্যে একজন হচ্ছেন মাছ বিক্রি করেন, একজন খাসির মাংস বিক্রি করেন, এবং তিনি কিন্তু ওই 5 জনের কাছ থেকে সবসময় কেনেন, যেটা আমি দেখেছি। ওই 5 জনকে নিয়ে গিয়ে উনি বললেন যে আজ কিনতে আসিনি, আজ ঈদের উপহার দিতে এসেছি। এই যে একজন মাছ বিক্রেতা, তার কাছে হুমায়ুন আহমেদ যত না একজন লেখক, তার চেয়ে অনেক বেশি ক্রেতা। তার যে আনন্দটা, এবং ওই রক্ত মাখানো হাতেই পাঞ্জাবিটা খুলে রক্ত লেগে যাচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে ঝরঝর পানি পড়ছে এবং তিনি পাঞ্জাবিটা পরে ফেলছেন। হুমায়ুন আহমেদের আনন্দ হচ্ছে ওই অশ্রু জল দেখা, মানুষকে বিস্মিত করার মতো। হুমায়ুন ভাই যখন অনেক আগে প্রথম দিকে হার্টের প্রবলেম হলো, হার্ট অ্যাটাক করে উনি হসপিটালে গেলেন, সরওয়ার্দী হসপিটাল, যেটা উনি নিজে হার্টের পেশেন্ট হিসেবে উনি হসপিটালে কিছুদিন ছিলেন। ওইখানে একটা বাচ্চা ছেলের হার্টের সমস্যা দেখে এবং গরিব ফ্যামিলির দেখে তারপরে উনি তার চিকিৎসা করালেন। তিনি নিজেই রোগী, উনি ভালো হয়ে চলে এলেন, কিন্তু সেই ছেলের কিন্তু উনি পুরো চিকিৎসা করে ব্যয়ভারটা উনি বহন করলেন। আমি একটু রোকেয়াপা থেকে একই প্রশ্ন একটু শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আজ রবিবার নিয়ে, এটিও আমাদের যারা সামাজিক গণমাধ্যম আমাদেরকে দেখছেন তারা এই প্রশ্ন খুব বলতে চাইছেন যে আজ রবিবার যে হিন্দি ভাষায় প্রচারিত হচ্ছে, সেটা কি হুমায়ুনকে আন্তর্জাতিক করতে সাহায্য করতেছে, নাকি আমাদের আমরা এটি বন্ধই করা উচিত? আমরা কি এটি কি মনে করছেন আপনি, আমাদের জন্য হিন্দি ভাষায় প্রচারিত? শুধু যদি আমরা দেখি তাহলে বলতে হবে যে কেন, আর যদি সারা পৃথিবীর সবাই দেখে তাহলে এটা আমাদের বড় একটা অর্জন, গৌরবের। কিন্তু আমি শুনতে পাচ্ছি যে শুধু আমরাই দেখছি, এটি কি ঠিক? যে আমাদের, কিন্তু এটা নিশ্চিত নয়। যদি সবাই দেখে সারা পৃথিবীর, তাহলে আমি একবারই বললাম যে অর্জন, আর যদি শুধু আমরা দেখি তাহলে একটু বিপর্যয়। ফরিদ ভাই কি মনে করেন, হিন্দি ভাষায় হুমায়ুন আহমেদ কতটা জরুরি? হুমায়ুন আহমেদের নাটক যেটি হয়ে গিয়েছে সেটি আবার হিন্দি ভাষায় প্রচার করা, শুধু আমরা দেখলে প্রবলেম,
মানে আমরা হিন্দিতে দেখার দরকার নেই, না, আমরা তো আমাদের আমরা হুমায়ুন আহমেদকে বুঝতে মানে পারি এখন জার্মানিতে- পর্যন্ত, মানে কতদিন পর্যন্ত বুঝতে পারবো তা ইন্ডিয়ায় কেউ যদি হিন্দিতে দেখে আমি বলবো যে এটা আমাদের অ্যাচিভমেন্ট। ভারতীয় চ্যানেলগুলো হচ্ছে খুবই বাণিজ্যিক চ্যানেল। ওরা বাণিজ্য এটার মধ্যে আছে বলেই তারা নিয়েছে, বাণিজ্য না থাকলে তো তারা এটা নিত না। এবং বাণিজ্যটা মানেই কি, তাদের বাণিজ্য হচ্ছে নিঃসন্দেহে এখানে একটা পপুলারিটি আছে। এখন সেই পপুলারিটিসটা কি তারা কি ক্রিয়েট করছে না সত্যি সত্যি আছে, যদি থেকে থাকে তাহলে তো হুমায়ুন আহমেদের ওইখানে যে প্রচার বা প্রমোশন সেটারও দরকার আছে। ফজল ভাই কি মনে করছেন যে হিন্দি ভাষায় হুমায়ুন আহমেদের নাটক উনাকে আসলে কতটা প্রচার দিচ্ছে, বা এটা কাদের জন্য দেখানো হচ্ছে? আমরা জানি যে শুধু এটা না, আমি শুধু তাত্ত্বিকভাবে এইটুকু বলতে পারি যে হুমায়ুন আহমেদ এরকম একজন লেখক এবং নাট্যকার এবং চিত্র নির্মাতা ছিলেন যে তার সবকিছুই ভারতীয় শুধু ভাষা নয়, অন্যান্য ভাষাতে অনুদিত হওয়া দরকার ছিল, এবং অনুদিত না হওয়ার কারণে হুমায়ুন আহমেদ যে মাপের লেখক নাট্যকার ছিলেন সেটি বিশ্ব জানতে পারল না। উনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এক দুঃখ করে একটি উপন্যাসে লিখেছিলেন যে নোবেল কমিটির দুর্ভাগ্য যে তারা এই লেখকের উপন্যাস পড়তে পারেনি। আমরা একই কথা আমি উচ্চারণ করে বলবো যে নোবেল কমিটির দুর্ভাগ্য যে হুমায়ুন আহমেদের প্রয়াণ হওয়ার জন্য তারা নোবেল কমিটির সদস্যরা তার লেখা পড়তে পারল না, ছবি দেখতে পারল না। আমি মেহের আফরোজ আপনার থেকে একটু জানতে চাইবো যে এই নাটকটি আসলে মানে কে এটির মালিক, কে বিক্রি করলো, কি ইয়াতে বিক্রি করলো, আপনি আমাদের একটু। আমি যদি একদম সত্যের প্রশ্নে চলে যাই, এই নাটকটির সত্য চ্যানেল আইয়ের কাছে আছে, একদম নাম ধরেই আমি চ্যানেলটির কথা বলছি। হুমায়ুন আহমেদ এই নাটকটি 1997 সালে বানিয়েছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান নুহাস চলচ্চিত্র থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে দুবার। এরপর চ্যানেল আই এইটার সত্য হুমায়ুন আহমেদের কাছ থেকে কিনে নেন, এবং যখন সত্য দিয়ে দেওয়া হয় তারপর এই একটি প্রোডাকশন কোথায় যাবে না যাবে সেটি যার কাছে সত্য তার দায়িত্ব। তো তারপরেও যদি আমি আমার দায়িত্বের জায়গাটা থেকে বলি যে এটুকুন আমাকে সেই প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে এটি শুধু বাংলাদেশের দর্শকের জন্য নয়। নিশ্চিত করার পিছনে আমাকে তারা কাগজপত্রও দেখিয়েছে যে বাংলাদেশের বাইরে, যদিও ভারতে দেখানো হচ্ছে না। এটা অবশ্যই আমার একটি মনোকষ্টের কারণ, যে প্রাথমিকভাবে আমিও ভেবেছিলাম যেটা ভারতের সমস্ত হিন্দি ভাষাভাষী দর্শক দেখতে পাচ্ছে, এবং আমার উচ্ছ্বাসটা সেখানেই প্রথম অনেক বেশি ছিল। পরবর্তীতে যেটা আমি নিশ্চিত হলাম যে বাংলাদেশ ছাড়াও আরো 20টির মতো দেশে যেখানে এনআরআই আছেন, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা আছেন, তারা এই নাটকটা দেখছেন। তো যদি অন্যান্য দেশে হিন্দি ভাষাভাষী মানুষরা দেখেন, সেই জায়গা থেকে আমার মনে হয় ডাবিংটা আরেকটু ভালো হতে পারতো, কিন্তু এটাতে আমি কোনো আপত্তি দেখছি না। ভারতভাষী হিন্দি ভাষীদের দেখতে অসুবিধা কোথায় নাটক? আমার কাছে মনে হচ্ছে যে যদি তাই হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য আসলে খুব মানে খারাপ সংবাদ নয়, এটি অবশ্যই ভালো সংবাদ। কারণ ইন্ডিয়ান মার্কেটটা অনেক বড়, দর্শকদের যে সংখ্যা, সেখানে যদি মানে আরো 20টা দেশে যদি আমাদের কোনো নাটক হিন্দি ভাষায় বা অন্য কোনো ভাষায় দেখানো হয়, সেটি আসলে আমাদের জন্য কিন্তু অর্জনই। কিন্তু ভারতে নয় কেন, ভারতের হিন্দি ভাষীদের জন্য নয় কেন? আসলে আমি যতদূর জেনেছি সেটাও স্টার প্লাসের মাধ্যমে এবং আমাদের প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মাধ্যমে, যে স্টার প্লাস দুটি ফিডে ওদের প্রোগ্রামগুলো দেখায়, একটি শুধুমাত্র ভারতের জন্য, আরেকটি হচ্ছে এশিয়ানদের যতগুলো দেশে হিন্দি ভাষাভাষী মানুষ আছে, 3টি, আরেকটি দেখানো হয় হচ্ছে ইউরোপ আমেরিকার জন্য। তো ভারতে সরাসরি বাংলাদেশের একটা প্রোডাকশন যাওয়ার জন্য এটি একটি সূত্রপাত বলে ওনারা দাবি করছেন, যে আমরা একটু দেখি যে কেমন হয়, দর্শকরা কেমন গ্রহণ করেন, এটা ওনাদের ভাষ্য। আচ্ছা, কিন্তু এটি মানে আমাদের দর্শকদের কনফিউশন আসলে কাটছে না, আমার কনফিউশন একেবারেই কাটছে না যে তাহলে এটি হিন্দিতে কেন, মানে হিন্দিতে কেন ডাবিং করাটা প্রয়োজন হলো? যাই হোক, আমরা বাংলা ভাষায় তো আজ রবিবার আছেই, বাংলা ভাষাটা তো আসলে মুছে ফেলা হয়নি। কিন্তু স্টার প্লাসে কেন হিন্দিতে দেখানো হবে, যখন দেখছি আমরা যারা বাংলা মোটামুটি বুঝতে পারি এখনো। আর যদি 20টা দেশ হয়ে থাকে, সামনের কথা শুনে যেটা মনে হলো যে আরো 20টা দেশ যেখানে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ানরা রয়েছেন, যদি তাই হয় থাকে তাহলে ভারতীয় ভাষা হোক বা জার্মান ভাষা হোক বা স্প্যানিশ ভাষা হোক, সেটি আসলে বোধহয় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে নির্মিত একটি প্রোডাকশন দেখানো হচ্ছে। শুধু বাংলাদেশে হলে কিন্তু আমারও অনেক আপত্তি ছিল, শুধু আমরা দেখছি হিন্দি ভাষা আমরা কেন দেখবো? কিন্তু যদি আরো 20টা দেশে দেখানো হয়, যেখানকার দর্শকরা আসলে এই ধরনের সিরিয়াল দেখার অভিজ্ঞতাটা বেশি, বা আমরা বাংলাদেশী মানুষরা যদি আসলে স্টার প্লাস দেখা বন্ধ করে দেই, আজ রবিবার
মানে স্টার প্লাসেই কেন আমাদের আজ রবিবার দেখতে হবে? আচ্ছা। আজ রবিবার তো বাংলা ভাষায় আছে, আচ্ছা, এটা এভেইলেবল এবং এটা ডিভিডি আকারে পাওয়া যায়, এটা বহুবার বা টেলিভিশনে দেখাচ্ছে। দেখানো হয়েছে। এটা মানে ইউটিউবে আমাদের available। দর্শকদের জন্য এটি না, আমাদের আসলে দর্শককে কেন হিন্দিটা দেখতে হবে? আমরা তাহলে ওই হিন্দি ভাষায় যেটা দেখানো হচ্ছে ওটাকে আমরা ছুঁড়ে ফেলে দিলেই তো হয়। কিন্তু কৌতূহলের বিষয় হচ্ছে যে আমাদের নেটওয়ার্কে কেন এটি দেয়া হচ্ছে, সেটিও তো মানে আমাদের ডিভিডি আছে, আমাদের অনেকবার দেখাচ্ছে। ও কমন নেটওয়ার্কে, এশিয়ানদের জন্য এটি একটি কমন নেটওয়ার্ক। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের সঙ্গে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ফয়জুল লতিফ চৌধুরী, একজন জনপ্রিয় সাহিত্যিকের উপর আমি একটু আবার গবেষণার জায়গায় আসি, যে জনপ্রিয় সাহিত্যিকের উপর গবেষণা করাটা আপনি তুলনামূলক সহজ না কঠিন মনে করেন? গবেষকের দৃষ্টিতে হুমায়ুন আহমেদকে আপনি কিরকম দেখেন? এটা খুব একটি প্রাসঙ্গিক প্রশ্ন হুমায়ুন আহমেদের জন্য, এই জন্যে যে আমাদের যে বিদ্যুৎ সমাজ তারা হুমায়ুন আহমেদকে বাতিল করে দিতে চান। এটা খুব দুঃখের বিষয়, বাতিল করে দিতে চান। তার কারণ হচ্ছে তারা হুমায়ুন আহমেদকে ভালোভাবে পড়েনি। তারা যে শঙ্খনীল কারাগার পড়েছিলেন বা নন্দিত নরকে, এরপর আর পড়েননি। এটা এই জন্যে কঠিন কাজ গবেষকের জন্যে। গবেষক যে সাহিত্যের সাহিত্য শব্দটা এসছে শহীদ থেকে, সুতরাং লেখকের দায়িত্ব হচ্ছে পাঠকের সঙ্গে সংযোগ বা সম্পর্ক তৈরি করা। সেই হিসেবে তো অবশ্যই হুমায়ুন আহমেদ অত্যন্ত সফল একজন লেখক। তো প্রশ্ন ওঠে, এবং এই প্রশ্নটি বহুল আলোচিত প্রশ্ন, যে জনপ্রিয় লেখক কি সাহিত্যে উচ্চ মার্গের সাহিত্যের মর্যাদা রাখেন? সুতরাং যখন হুমায়ুন আহমেদকে আমি লিখতে বসি বা তাকে নিয়ে কথা বলি, আমার জন্য একটা বিপদ হয় যে কিভাবে তিনি যে খুব মহৎ লেখক ছিলেন, বড় মাপের লেখক ছিলেন, এবং পৃথিবীর প্রায় সমস্ত দেশের সমস্ত বড় মাপের লেখক যতজন নোবেল পেয়েছেন তার কমপক্ষে একটি বই পড়েও কিন্তু আমি নোবেল প্রাইজ কি বা এত গুরুত্ব দিচ্ছেন? কিন্তু জাস্ট এ প্রাইজ, আমি একটা অনেকেই পাইছে অনেকেই পায় না। হ্যাঁ ঠিক আছে, মানে আমি মানে জাস্ট একটা রেফারেন্সিয়াল পয়েন্ট, আচ্ছা, সবার পড়ার পরেও আমি তাকে আমার কাছে অবশ্য লেখকের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পুরস্কার সেগুলো আসলে খুব মানে রেলেভেন্ট মনে হয় না। তবে গবেষণার বিষয়টির ক্ষেত্রে আপনি যেটি বললেন যে হুমায়ুন আহমেদকে প্রতিষ্ঠিত করাটা একটা বড় দায় হয়ে দাঁড়ায়, যে আসলে উনি, কারণ তখন একটা দর কষাকষি শুরু হয়, যে স্ট্যান্ডার্ডটা তৈরি হয়ে আছে, সমাজে প্রচলিত হয়েছে গত 100 বছরে। ধরেন পেরিচাঁদ মিত্র প্রথম উপন্যাস লিখেছেন আল্লাহ ঘরে দুলে, তারপরে থেকে বহুদিন চলে গেছে, মানে কপালকুণ্ডলা থেকে রবীন্দ্রনাথ হয়ে চোরা নৌকাডুবি হয়ে এখনো পর্যন্ত, যে একটা স্ট্যান্ডার্ড, যে মানে ওইরকম লিখলে মহৎ সাহিত্য, এবং তখন হুমায়ুন আহমেদের সঙ্গে একটা দর কষাকষি তৈরি হয়ে যায়। এবং সফল হলে তো অবশ্যই সাহিত্যিক না, সেটা তো আরেকটা আছে, এরকম একটা ব্যর্থতা হচ্ছে। মেহরাফ শাহন, আমি একটি প্রশ্ন করতে হচ্ছে, সেটি খুবই ক্লিশে প্রশ্ন কিন্তু করতে হচ্ছে, যে আপনি মানুষ মানে আপনার সঙ্গী হুমায়ুন আহমেদ, লেখক সাহিত্যিক শিল্পী হুমায়ুন আহমেদ, কাকে বেশি মিস করেন? অবশ্যই সঙ্গী হুমায়ুন আহমেদ, সঙ্গী হুমায়ুন আহমেদ বলার অপেক্ষাই রাখে না। আচ্ছা, তাকেই আপনি বেশি মিস করেন? অবশ্যই। আপনার সাথে এই প্রশ্নটি একটু যোগ করতে চাই, যে গবেষণা হুমায়ুন আহমেদকে নিয়ে করার ক্ষেত্রে আপনি কি অপেক্ষা করবেন কোনো গবেষক এসে তাকে নিয়ে গবেষণা করবেন, না আপনিও নিজে কোনো উদ্যোগ নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে যে তাকে নিয়ে গবেষণার ক্ষেত্রটা তৈরি হওয়ার জন্য? বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন যেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদকে নিয়ে আসলে পিএইচডি করা শুরু হয়েছে। হ্যাঁ, খুব অল্প আকারে শুরু হয়েছে। যেভাবে আমি আমার চাওয়াতে তো আসলে হবে না, আমার যেরকম ভাবনাটা ছিল যে অনেকেই করবেন, তো এখন যেহেতু ইউনিভার্সিটিগুলোতে শুরু হয়েছে যে হুমায়ুন আহমেদকে নিয়ে পিএইচডি করা, বা হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে পিএইচডি করা, হুমায়ুন আহমেদের ধর্মচিন্তা নিয়ে পিএইচডি করা, এরকম কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট করে শুরু হয়েছে। এবং আমি মনে করি শুরুটা যখন হয়েছে, বড় করে গবেষণাটাও শুরু হয়ে যাবে। রোকেয়া প্রাচী, আপনি মূলত নাটকের লোক হিসেবে আপনাকে আমার দেখতে বা বলতে ভালো লাগে। নাটকের ক্ষেত্রে আমরা যদি বিদেশের কথা বলি, ইবসেন, শেক্সপিয়ার, তার নিচে আমরা নামতে পারি না। দেশে আসলে আমরা সেলিমালদিনের কথা সবসময় বলি। নাট্যকার হুমায়ুন আহমেদ আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন বাংলা? আমার কাছে তো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কাজটা কি, একটা গল্প বলা, মানে গল্প বলা বা স্ক্রিপ্টের উপর আসলে আর কিছু নেই। সেটা আপনি নাটক বলেন, সিনেমা বলেন, যাই বলেন না কেন, স্ক্রিপ্টই হচ্ছে ইম্পর্ট্যান্ট, এবং একটা গল্প বলতে হয়। তো হুমায়ুন আহমেদ যেভাবে গল্পটা বলতেন, এবং যে গল্পটা বলতেন সেই গল্পটা আসলে মানুষের গল্প বলতেন, নিজের গল্প বলতেন, এবং দর্শক কিন্তু নিজেকে খুঁজে পেত তার গল্পের ভেতর। প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রকে খুঁজে পেত, এবং উনি দর্শকের কাছে পৌঁছাতে পারতেন,
নাটকটা দর্শকের বেডরুমে চলে যেতে পারতো, ড্রয়িং রুমে চলে যেতে পারতো, আলোচনার কেন্দ্রবিন্দুতে যেতে পারতো। এই সময়কে আপনি হুমায়ুন আহমেদকে কোনো কালে ভাগ করতে চান? যেমনটি আমরা প্রায় শুনি যে প্রথম নাট্যকার জীবনে তিনি কিছু ভালো নাটক লিখেছেন, তারপরে না, আমার কাছে মাঝারি নাটক হুমায়ুন আহমেদ লিখেছেন, তারপরে all খুব time খারাপ নাটক great। লিখেছেন। না, আমার কাছে মনে হয় যে উনি অল টাইমই গ্রেট। কারণ আপনি দেখেন, আমরা প্রায় বলি যে আমাদের বাংলাদেশের সিনেমা বা নাটকের ক্ষেত্রে কেন দর্শক গ্রহণযোগ্যতা কমছে, কারণ আমাদের স্ক্রিপ্টের অভাব, গল্পের অভাব। কিন্তু হুমায়ুন আহমেদের সৃষ্টি তো হুমায়ুন আহমেদকে আপনার মনে হয় না যে তিনি অসম্ভব রিপিটেটিভ ছিলেন? না, তিনি আমার তো নিজেকে মনে হয়- অনুকরণ করেছেন, দেখেন, আমাদের- অনুসরণ করেছেন, না, আমার কাছে- বারবার আমাদের নিজের জীবনে একই গল্প কিন্তু বলতে চেয়েছেন। আমাদের জীবনে কিন্তু অনেক রিপিটেটিভ। তিনি এত অলস নাট্যকার না। ছিলেন যে তিনি নাটকের চরিত্রগুলির নাম না। পর্যন্ত বদলান নাই। না, সেটা নয়। উনি হয়তো এক চরিত্রকে ভিন্নভাবে উপন্যাসের- দেখেছেন, উপন্যাসের- কিন্তু আমি অন্যভাবে দেখি। দেখেন, আমাদের জীবনে কি রিপিটেড ভাবে আমরা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাই না? ঘটাই কিন্তু। আমি তো আমাদের জীবনে এই চরিত্রের ভেতরেই কিন্তু একটা- সেটা আছে। কাজী হুমায়ুন আহমেদ হয়তো একটা নামকে ক্রিয়েট করে সেই ক্রিয়েশনটাকে অনেক দূর নিয়ে যেতে চেয়েছেন। কিন্তু ওনার আচ্ছা, গল্প, আমি- আমি, লতিফ ঘটনা, ভাই বলার পরে আমি একটু ইমোশনগুলো flow চাই এই কিন্তু বিষয়ে। ভিন্ন ভিন্ন। আমি একটা ছোট্ট পয়েন্ট দিতে চাই। হুমায়ুন আহমেদের বইগুলো সব মানে আয়তনে খুব বড় না, 100-150 পৃষ্ঠা 200 পৃষ্ঠা খুব বড়। যের কারণটা হচ্ছে যে উনি মূলত নাট্যকার, এই জন্য উনার মানে ধরুন 100 বছর ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যে সংলাপ ভিত্তিক উপন্যাস যদি কেউ লিখে থাকেন সেটা হুমায়ুন আহমেদ। সুতরাং উনি যে নাট্যকার এটা একেবারেই একটা প্রাকৃত ব্যাপার, একটা উনার স্বভাবজনিত ব্যাপার। তো এই দিক দিয়ে, এবং উনি কিভাবে লিখছেন, উনি উপন্যাসগুলি লিখছেন এইভাবে, সেখানে আমরা লেখককে প্রক্ষিপ্ত দেখি না, আমরা দেখি উনি কতগুলি পাত্রপাত্রের সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, সেই দিয়ে উপন্যাস অবয়ব গড়ে উঠছে। মানে আপনি তাকে নাট্যকার হিসেবেই আপনি মূলত তাকে নাট্যকার মনে করেন? আমি মনে করি যে তার মধ্যে একটা নাট্যকার সত্তা অধিকতর প্রবল নাট্যকার। মধ্যে দিয়ে আপনি রজমান। তার অধিকতর মধ্যে- নাট্যকার। তার লেখার মধ্যে অবশ্য অনেক নাটকীয়তা রয়েছে। মেহরাফুল, আমি চরিত্রের নামের দিকে বলতে চাচ্ছিলাম আর কি। না, 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 চরিত্রের no নাম offense, আসলে of course. অফেন্স আমি আসলে নিচ্ছি না। জি। এটা হুমায়ুন আহমেদের ব্যাখ্যাটাই আমি আসলে জানিয়ে দিতে চাচ্ছি। কারণ আজকের এই অনুষ্ঠানের অনেক দর্শক আছেন যে সামগ্রিকভাবে হুমায়ুন আহমেদের সব বই পড়েননি। তিনি নিজেই বলেছেন যে চরিত্রের নামের ব্যাপারে আমি পড়েছি হুমায়ুন আহমেদের সব বই। চরিত্রের নামের ব্যাপারে তিনি বলেছেন যে তার কিছু পছন্দ কাজ করে, কিছু নাম ওনার ভালো লেগে গেছে, যেই নামগুলো তিনি বারবার এনেছেন, জরি, নীলু, শফিক, এবং যেই নামগুলি তিনি এনেছেন সেই নামগুলির মানুষগুলোকে তিনি দেখেছেন। নীলু নামের কোনো একটি মানুষের সম্বন্ধে তার গল্প আছে, জরি নামে কোনো একটি চরিত্রের সাথে তার আসলেই দেখা হয়েছিল, যেই কারণে নামগুলো বারবার না, আসে। মানে না দেখলেও কোনো সমস্যা নাই, অসংখ্যবার লিখলেও কোনো সমস্যা নাই। আমি বলছি যে চরিত্রের নামের ব্যাপারে না, মানে আরেকটা ব্যাপার আছে, আমার কাছে মনে হয় যে তার নিজের যেই গল্পগুলি অনেক সময়- গল্পগুলোর যেই ধারাটা, আমি বলবো যে নিজেকে রিপিট করার যে ব্যাপারটা, এটা আমি আসলে রিপিটেশন বলবো না, আমি বলবো তিনি একটি ধারা খুবই স্পষ্টত তৈরি করতে চেয়েছেন। আপনি যদি একটি ধারা তৈরি করতে চান, সেটি একটি নাটকে বা একটি গল্পে বলে আপনি ছেড়ে দিলেন, তখন কিন্তু তৈরি হবে না। আপনি একটি কথাকে যদি বারবার কানের কাছে বলেন, যেমনটি বলা হচ্ছে আজ রবিবারের ক্ষেত্রে, যে এটি শুধুমাত্র আমাদের জন্য, আপনি 100 বার বলবেন, ওটাই প্রতিষ্ঠিত না, হবে। সেটি হয়তো হুমায়ুন কথা- আহমেদ সেটাই করে গেছেন, না, যে সেটা উনি হয়তো- ওনার ধারাটা একটা ধারা তৈরি করার জন্য ওইভাবে অনেকগুলো তবে কাজ করে সেটা হয়তো- গেছেন। সেটা হয়তো- ক্রিয়েটর কিন্তু যখন একটা জিনিসকে অন্য মাত্রায় নিতে চান, তখন উনি একটা চরিত্র ধরে বা একটা ঘটনা, না, একটা সেটি উনি ইমোশনকে করতেই কেন্দ্র পারেন, করেও সেটি কিন্তু উনি উনি করতেই আগাতে পারেন, পারেন। সেটি উনি সেটা করতেই একটা পারেন। স্টাইল হতে না, না, পারে। সেটি উনি করতেই যেমন পারেন। তিনি আমার কাছে কখনো মনে কিন্তু বলেননি যে আমার এক ছেলে এক মেয়ে, এটা ওনার ধারাই, যে আমার এক পুত্র এক কন্যা। হ্যাঁ। হ্যাঁ, এবং উনি কখনো বিয়েতে যাচ্ছি বলেননি, উনি বলছে বিবাহ করব। মানে এই যে কতগুলো ধারা, এটাকে রিপিটেশন বলা যেতে পারে, কিন্তু এই না, না, ধারাটা উনি না, না, তৈরি করেছেন। আমি আসলে গল্পের রিপিটেশনের কথা বলছিলাম, যে গল্পের অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে হুমায়ুন আহমেদ গল্পগুলো অনেক বেশি হ্যাঁ, চেনা হুমায়ুন বা আহমেদ- গল্প হুমায়ুন আহমেদকে চেনা মনে গল্প হচ্ছে, তো। মানে আর হুমায়ুন আহমেদের মধ্যবিত্ত চরিত্রগুলোর মধ্যে একটা, ইনফ্যাক্ট মধ্যবিত্ত চরিত্রগুলোর মধ্যে কিন্তু আমার মনে হয় একটা জায়গায় একটা মিল আছে। ঠিক আছে, সেটি তো হতেই পারে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফরিদ ভাই আপনার কাছে যখন ফিরবো, তখন আমি একটু, আপনি হুমায়ুন আহমেদের লেখালেখির 40 বছরের সঙ্গে কম বেশি নানাভাবে জড়িত আছেন। 40 বছরকে যদি দশক করে ভাগ করতে বলা হয়, তাহলে আপনি হুমায়ুন আহমেদের মধ্যে কি পার্থক্য দেখছেন, কি পরিণতি দেখছেন, কিভাবে উনি বদলে যাচ্ছেন বা বদলে যাচ্ছেন না, সেটি একটু আপনার কাছে শুনতে চাইবো, সবার কাছেই শুনতে চাইবো। ইনফ্যাক্ট আপনার থেকে শুরু করবো। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফরিদ ভাই, আমি জানতে চাইছিলাম যে কাল ভাবে যদি আমরা হুমায়ুন আহমেদের সাহিত্যকে বিবেচনা করি, তাহলে আমরা তার মধ্যে কোনো পার্থক্য, পরিণতি বা কোনো বদল দেখি কিনা? আপনি বদল আছে, পার্থক্য আছে, কিন্তু পরিণতি যদি ধরেন, তাহলে তো উনি ওনার প্রথম দুইটি উপন্যাসেই পরিণত
উপন্যাসিক বা সাহিত্যিকের পরিচয় উনি দিয়ে দিয়েছেন। তবে হুমায়ুন আহমেদকে একটা জিনিস আমি দেখেছি, হুমায়ুন আহমেদ কিন্তু কাছের থেকে যা দেখেন সেটাকে নিয়ে উনি লিখতে খুব ভালোবাসেন এবং ওনার লেখার কিন্তু অনেকগুলো ফেস গেছে। আপনি যদি নন্দিত নরক বা শঙ্খনীল কারাগার দেখেন, সেখানে কিন্তু উনি ভাই বোনদেরকে দেখাচ্ছেন, দুইটা ভাই আছে, দুইটা বোন আছে, এবং ওই টাইমটা যে টাইমে উনি এগুলো লিখছেন সে টাইমে কিন্তু তার পরিবারটার সাথে কিন্তু এই চরিত্রগুলোর মানে কি উপস্থিতিগুলো বোঝা যায়। আপনার নন্দিত নরকের যে ছোট ভাই, হ্যাঁ, তারও কিন্তু ওরকম তার কাছাকাছি একটা ছোট ভাই, মেজো ভাই তারও ছিল হুমায়ুন আহমেদের। আমি কিন্তু খুব একটা মিল পাই যে সে এই পরিবারটাকে দেখেছে, এখান থেকে সে একটা কাহিনী করেছে। এবং তারপরে আমি একটা সময় তাকে খুব গভীরভাবে দেখেছি, সেটা হচ্ছে 89 সাল থেকে 2000 পর্যন্ত, এই 12 বছর সময় আমি হুমায়ুন আহমেদকে প্রায় প্রতিদিনই দেখেছি একটা সময় খুব গভীরভাবে। আমি তখন কিন্তু দেখতাম যে তার যে লেখাগুলো, তার যে উপন্যাসগুলো বা তার যে গল্পগুলো, সেখানে কিন্তু কন্যাদের চরিত্র খুব বেশি আসতো, দুইটা বোন আসতো, হ্যাঁ, ওরকম কম বয়সী বোন আসতো। শ্রাবণ মেঘের দিনেই দেখেন, অর্থাৎ সে কিন্তু তার 3 কন্যাকে সামনে রেখে এগুলো রচনা করত। এবং আমি এটাও দেখেছি যে ওই সময় সে যা কিছু একটা লিখুক, লেখার সাথে সাথে সে তার 3 কন্যাকে পড়তে দিত এবং তাদের ওপিনিয়ন নিত। তার ছোট কন্যা তখন এতটুকু, তারও ওপিনিয়ন নিত। এবং আমার তখন কিন্তু মনে হতো যে সে কাছে যেসব চরিত্রগুলো দেখে, তার বন্ধু বান্ধব, হ্যাঁ, বা প্রকৃতি যা দেখেন, ফ্যামিলি যা দেখেন, এগুলো নিয়ে উনি কাজ করতে ভালোবাসেন। তবে শেষের দিকে এসে, প্রথম দিকে কিন্তু হুমায়ুন আহমেদ বড় ক্যানভাসে খুব একটা কাজ করেননি। এবং এটা হতে পারে যে হুমায়ুন আহমেদ কিন্তু প্রথমে একবার বলেছিলেন একটা ইন্টারভিউতে যে উনি একটা নাটকের উল্লেখ করে, যে নাটকের কয়েকটা খণ্ড বাড়িয়েছিলাম এর জন্য যে আমার একটা রঙিন টেলিভিশন কেনা দরকার ছিল। হ্যাঁ, তো হতেও পারে যে প্রথম দিকে ওনার টাকারও একটা প্রয়োজন ছিল। এটি অবশ্য তিনি মানে তার জীবনের শেষ দিকের ইন্টারভিউগুলিতেও তিনি বলেছেন যে তিনি আসলে অনেক কিছুই করেছেন, যে টাকার হয়তো এটি সত্য মিথ্যা যাই হোক উনি এগুলি বলেছেন, যে এতে কোনো সন্দেহ নেই জীবনের শেষ দিকে। তখন কিন্তু তার যে আর্থিক অবস্থা ছিল তার সাথে আবার তার এই কথাগুলো কিছুটা মিল পাওয়াও যায়, হতে পারে সে এটা মজা করেও বলেছিলেন। হ্যাঁ, তো প্রথম দিকে আপনি দেখবেন তার কিন্তু লেখাগুলো খুব স্বল্প পরিসরের, ছোট ছোট বই, হ্যাঁ, ছোট ছোট বই। শেষের দিকে উনি কিন্তু এসে অনেক সময় নিয়ে অনেক বড় ক্যানভাসের উনি গল্প লিখতে চেয়েছেন, উনি অনেক বড় বড় বই, বাদশা নামদার। বাদশা নামদার অবশ্য আপনারা যতটা বলেছেন বই কলেবরটি ততটা বড় নয়। বাদশা নামদারটি আসলে, বাদশা নামদারের হয়তো যে প্রেক্ষাপট নিয়ে লিখেছেন সেই প্রেক্ষাপটটা আরো বড় হতে না, উনি আসলে আমার ধারণা যে উনি শুরু করেছিলেন আরো অনেকখানি বড় লিখতে, সে মানে পরে আপনাদের চাপে উনি প্রথম জীবনে মুক্তিযুদ্ধ নিয়ে যে লিখেছেন 1971 একটা এক্সিলেন্ট উপন্যাস, 1971 না মুক্তিযুদ্ধ নিয়ে 1971 নিউমেরিক্যাল লেখা একটা, একদম 1971, কিন্তু ওটা দেখেন কত ছোট, মানে গল্প বা গদ্য উপন্যাস হিসেবে আমরা বলি, কিন্তু তারই 2 যুগ পরে উনি যখন জ্যোৎস্না জননীর গল্প লিখলেন তখন কিন্তু ওটার 10-20 গুণ বড় করে। আমার মনে হয় যে এই 10 গুণ 20 গুণ বড় হওয়া নিয়ে আমরা একটু শুনবো। ফজল, আপনি কি একটু শুরু করবেন? যে হুমায়ুন আহমেদকে আমি যতটা বুঝেছি লেখার চেয়েও বেশি ভালোবাসা তার চলচ্চিত্র নির্মাণে ছিল, ভিজুয়াল আর্টের দিকে তার এই ধরনের আলাদা আগ্রহ ছিল। আমি বেশি বলছি, শাওন মাথা নাড়ছেন, বেশি আমার মনে হয়েছে যে উনি শেষ বয়সে এসে ভিজুয়াল মিডিয়ামে থিতু হতে চেয়েছেন। এই পর্বটা আপনি কিভাবে দেখছেন? যে কোনো লেখকের জন্য তো একটা যে প্রতিভার কথা বলি আমরা সাধারণত, সেই প্রতিভা জিনিসটা কি, সেটা হচ্ছে যে জিনিসটি নেই সেটাকে ভিজুয়ালাইজ করা। আর আপনি বলছেন যে মানে ভিজুয়াল মিডিয়ার কথা বলি, ছবি বানাতে চেয়েছেন, ছবি আঁকতে চেয়েছেন, ছবির গল্প বলতে চেয়েছেন, ছবি বলতে, কিন্তু আমরা মানুষকে ছবি দেখাতে চেয়েছেন। মানে আমি শিওর যে তার, আপনি যেমন বলছিলেন অবকাশে যে আপনি সমস্ত বই পড়েছেন, আমারও সেই সৌভাগ্যটি হয়েছে। আমি বলতে চাই যে তার প্রতিটি মানে তার লেখার স্টাইলটি এরকম। প্রথম কথা যে তার লেখার স্টাইলের আমি খুব একটা পরিবর্তন দেখি না। এটা একজন বড় লেখকের এই গুণ যে স্টাইলটা একই থাকে, অনেক কোনো মেকি স্টাইল ছিল না। কিন্তু আমরা খেয়াল করি যে তার লেখাগুলি প্রত্যেকটি অত্যন্ত ভিভিড, এত দৃশ্যমান, মনে হয় যে এত ডিটেইলড। এবং
আবার সেখানে যে প্রকৃতির বর্ণনা আছে বা খুব আবেগের বর্ণনা আছে বা খুব মনস্তত্ত্বের বর্ণনা আছে একেবারেই নেই। আমরা দেখতে পাচ্ছি পাত্রপাত্রীরা খেলা করছে, নাটক করছে। সুতরাং কাঠামোটা এরকম, স্ট্রাকচারটা এরকম যে সেখানে আমি সবসময় বলি মনে হয়েছে যে উনি লেখক কয়েকজন পাত্রপাত্রী তৈরি করে নামিয়ে দিয়েছেন, তারপর দূরের থেকে দেখছেন ওরা কি বলে, সেগুলিকে লিপিবদ্ধ করেছেন। তবে যেটা ফরিদ আহমেদ বলছেন অত্যন্ত ঠিক যে তার শেষের দিকের লেখাগুলিতে তিনি ওই ইতিহাসকে আশ্রয় করেছেন কিছুটা, এই জন্য এবং বড় প্রেক্ষাপট বেছে নিয়েছেন। যে মধ্যাহ্ন আমি এপটে নিয়ে এসছি, মধ্যাহ্নকে আমি মনে করি বাংলা সাহিত্যের গত 150 বছর ইতিহাসে যদি 5টি শ্রেষ্ঠ উপন্যাস হয়ে থাকে যেগুলি মানুষকে স্পর্শ করে, মানুষের জন্য লেখা, মধ্যাহ্ন তার মধ্যে শীর্ষস্থানীয়। তবে আরেকটি জিনিস যেটা ফরিদ আহমেদ একটু বলেছেন কিন্তু স্পষ্ট করেননি, তার শেষের দিকটা, শেষের 15 বছর উপন্যাসে তার ব্যক্তিগত জীবনের অভিক্ষেপ আছে, কিন্তু ছায়াচ্ছন্নভাবে একজন গবেষককে খুঁজে বের করতে হয়, কিন্তু পাওয়া যায় যে হুমায়ুন আহমেদ তার পরিবারের সদস্যদের কথা, তার নিজের জীবনের কথা, তার দুঃখের বিষয়দের কথাগুলো বলছেন। আমি মেহের আফরোজের কাছ থেকে জানতে চাইবো যে জীবনের শেষ দশক বা শেষ 15 যে যতদিন মানে ছিল সেইটার ক্ষেত্রে উনি আসলে ভিজুয়াল মিডিয়ামের লেখালেখির চেয়ে ওই স্বপ্নটাই তার বেশি ছিল কিনা ওর মধ্যে নিজেকে প্রকাশ করার। রোকেয়া প্রাচী আপা, আপনার কাছে জানতে চাইবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মেহের আফরোজ, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যেটি ফয়জুল লতিফ ভাই শেষ করেছিলেন যে তার উপন্যাসগুলির ক্যারেক্টার নিয়ে এবং মধ্যাহ্ন উপন্যাস নিয়ে। না, আপনি আমাকে আসলে প্রশ্নটা যাওয়ার আগে যেটা করেছিলেন যে শেষের দিকে লেখার চেয়ে অনেক বেশি ভিজুয়াল মিডিয়ার প্রতি ওনার আকর্ষণটা বেড়ে গেছিল কিনা, আমার সেটা মনে হয় না। বরং আমার কাছে মনে হয় যে তিনি যে কেমন লেখক সেটা তিনি তার প্রথম 2টি লেখাতেই তিনি প্রতিষ্ঠিত করেছেন। শেষের দিকে ওনার অনেক বেশি আগ্রহ ছিল যে এই ঐতিহাসিক উপন্যাসগুলোকে লেখার প্রতি এবং এই ইতিহাসকে, সময়কে ধরে রাখার প্রতি ওনার এত আগ্রহ ছিল যে কারণে উনি লেখালেখিতে যেই সময়টা দিতেন তার চেয়ে অনেক অনেক বেশি সময় দিতেন পড়াশোনাতে। তিনি প্রচুর পড়তেন এবং একটা সময়ে আমার এবং আমার আশেপাশের সবার নুহাস বলতো যে সে কোনোদিন লেখক হতে চায় না, কারণ লেখকদের অনেক পড়তে হয়, হ্যাঁ, এবং অনেক হাঁটতে হয়। তিনি পড়তেন এবং ঘরের এই মাথা থেকে এই মাথা হাঁটতেন এবং চুল টানতেন 2 হাতে। তো এই জিনিসটা নুহাস বলতো আমার খুব খারাপ লাগে, এত হাঁটতে হয়, এই জন্য মনে হয় আমি আর লেখক হতে চাই না। তো তিনি বেশি মনোযোগী আসলে লেখার প্রতি হয়েছিলেন। বিচিত্র বিষয়ে আগ্রহ ছিল তার, হ্যাঁ, বিচিত্র বিষয়ে আগ্রহ ছিল। পাশাপাশি আগ্রহ অনেক বেশি বেড়ে গিয়েছিল ছবি আঁকায় এবং ম্যাজিকে। কিন্তু যদি বলি ভিজুয়াল মিডিয়ার কথা, তিনি অনেক বেশি পছন্দ করতেন চলচ্চিত্র দেখতে। আমার জানা মতে আমাদের দেশে খুব অল্প কিছু মানুষই আছেন যে এত সব বৈচিত্র্যময় চলচ্চিত্র দেখেছেন এবং এই চলচ্চিত্রগুলো যখন দেখতেন তখন ওনার ভাষ্য মতে যে ওনার নিজেরই এত কিছু ইন্টারেস্টিং গল্প আছে, এগুলো খুব চলচ্চিত্রে দেখানো উচিত। আমি এই প্রশ্নটি আবার করতে হচ্ছে যে উনি যতগুলি ছবি বানিয়েছেন, যতগুলি নাটক বানিয়েছেন, এর কোনটা থেকে আপনার কাছে মনে হয় যে উনি নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন কোথাও? মাঝখানে একটা কথা আমি আসলে শেষ করার আগে যেহেতু প্রশ্নটা আসলো, তিনি নিজেকে মেকার হিসেবে খুবই সাধারণ মানের মনে করতেন। তিনি নিজেকে অসাধারণ মেকার কখনো মনে করতেন না এবং তিনি বলতেন যে তার গল্পের একটা ছবি যদি খুব ভালো মেকারের হাতে পড়তো, সেটা তার দৃষ্টিতে ভালো মেকার বলতে তিনি সবসময় স্পিলবার্গের কথা বলতেন, যে এই লেভেলের কোনো একটি মেকারের হাতে যদি তার কোনো একটি ভালো গল্প পড়তো, সেটা মিসির আলীর হতে পারে বা এই ধরনের কোনো একটি আধিভৌতিক কোনো একটি গল্প যদি কোনো ভালো মেকারের হাতে পড়ে, তাহলে কি হতে পারে, সেটাই একটা দেখার চেষ্টা ওনার নিজের ছিল, যে কারণে বারবারই নির্মাণ করার ওনার ভাষায় চেষ্টা করেছেন। উনি নিজেকে প্রকাশ করতে চেয়েছেন কিনা কোন সিনেমাতে? আপনার কাছে কি মনে হচ্ছে এই ক্যারেক্টারটা আসলে তার মতো? না, আমার কাছে মনে হয়নি। উনি নিজেকে আড়াল করেছেন না সবগুলি ক্ষেত্রে? উনি কোন চরিত্রেই পরিপূর্ণভাবে নিজেকে প্রকাশ করেননি। উনি নিজেরই খণ্ডিত খণ্ডিত অংশকে বিভিন্ন চরিত্রের ভিতরে একটু একটু করে ঢুকিয়ে দিয়েছেন। বিভিন্ন চরিত্রের ভিতরে একটু একটু, বা তাকে বড় করে পাওয়ার কোনো ফরিদ ভাই বলার আগে একটু প্রাচী আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি কোনো ভিজুয়াল মিডিয়ামে আপনি হুমায়ুন আহমেদকে খুঁজে পেয়েছেন কিনা? আপনার কাছে মনে হয়েছে যে তাকে হুমায়ুন আহমেদের মতো লাগছে? না, আসলে আমার কাছে মনে হয়েছে যে ওনার ফিল্মে আমার মনে হয়েছে যে উনি আসলে যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে দেখাতে চেষ্টা করেছেন, মানে ওনার নির্মাণের ভেতর দিয়ে। কারণ একজন বড় সাহিত্যিক বা বড় শিল্পী বা পরিচালক কিন্তু
নিজেকেই বিভিন্ন ভাবে টুকরো টুকরো করে দেখাতে চায়, এটাই কিন্তু তার আসলে ভেতরে। নিজেকে বড় শিল্পী নিজেকে দেখাতে চায়, কিন্তু টুকরো টুকরো করে দেখাতে সবাই চায় কিনা সেটি না, সেটা এটা কিন্তু আসলে না, এটা কিন্তু নির্মাতা বা শিল্পীর ভেতরের গোপন বাসনা। আমি শিল্পী হিসাবে বলছি, মানে আমি যখন নির্মাণ করতে যাই জি, আমি কিন্তু কোথাও কোথাও এই একটা চরিত্রের ভেতরে এইটুকু আমার, এইটুকু আমার, এই সেটা তো আপনি আপনাকে একটু আড়াল রাখতে চান বলে না, এটা আসলে এটাই আসলে বেসিক জায়গা। কারণ একজন শিল্পী নিজেকে একটা জায়গায় পুরোপুরি দেখবে না, তো তাহলে তো বায়োগ্রাফি হয়ে যাবে, তার নিজের প্রতিচ্ছবি হবে। সে আসলে তার ছোট ছোট ইমোশনের টুকরো টুকরো মোমেন্ট দেখবে। এটাই মনে হয়, আমার কাছে মনে হয় দুটোই ঠিক, যে শিল্পী নিজেকেও প্রতিবার নির্মাণ করেন, এখন সেটি ছোটর মধ্যে দিয়ে না বড়র মধ্যে দিয়ে, সেটি নানা নির্মাণের চাইতে উনি বিনির্মাণ করেন আসলে শিল্পী বারবার নিজেকে। নির্মাণ আর বিনির্মাণ, যেমন একটা হচ্ছে যে আমি এই মুহূর্তের আমি কেন আমি আমাকে ডিকনস্ট্রাক্ট করা, কেন আমি আজকে আমি এরকম, বা আমার আজকের থেকে আমি কি নিজেকে আরেকটু নতুন করে তৈরি করতে পারি না, সেটা হচ্ছে মানে রিকনস্ট্রাকশন। আমার কি শিল্পী বারবার নিজেকে রিকনস্ট্রাকশন করবে, সেটাই বোধহয় খুব জরুরি। হুমায়ুন আহমেদ কিন্তু নিজেকে মিসির আলী দাবি করতেন, এবং আপনি দেখেন হুমায়ুন আহমেদের লেখালেখি শুরু করার 1.5 দশক পরে কিন্তু উনি ক্যারেক্টার তৈরি করা শুরু করলেন। ওনার তৈরি প্রথম ক্যারেক্টার হচ্ছে মিসির আলী, তারপরে মিসির আলীরও 2 বছর পরে কিন্তু উনি হিমু তৈরি করলেন। হিমুরও 2 থেকে 3 বছর পরে কিন্তু উনি না 2 বছর পরেই কি হিমু তো 91-92 ময়ূরাক্ষী প্রথম, না হিমু হচ্ছে কি ময়ূরাক্ষী প্রথম 90, হ্যাঁ 90, আর মিসির আলী উনি তৈরি করেছেন 87-88 82-83 তে আমরা মিসির আলী পাইনি না, দেবী ওনার প্রথম, নারী চরিত্র পেয়েছে। আর দারুচিনি দ্বীপে উনি প্রথম নিয়ে এলেন কিন্তু প্রধান চরিত্র ভিত্তিক, এবং এই দারুচিনি দ্বীপ কিন্তু উনি সেন্ট মার্টিন থেকে ঘুরে আসার পরে সেন্ট মার্টিনে ওনাকে প্রথম, মানে কি আমি জাস্ট বুদ্ধি দিয়ে বা একটা দল করে, এটা অনেক বড় গল্প, ওটা বললাম না, সেটা আমরা গিয়েছিলাম 1992 সালের ডিসেম্বর মাসে, প্রথম সেন্ট মার্টিন, ওটা ওনার তারপরে সমুদ্র বিলাস যাওয়া, তারপরে না সমুদ্র বিলাস তো পরে হয়েছে, তারপরেই কিন্তু আপনি দারুচিনি দ্বীপ লিখলেন উনি। দারুচিনি দ্বীপ কিন্তু দারুচিনি দ্বীপে কিন্তু শুভ্র আসলো, যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যে উনি কিন্তু সামনে যা দেখেন অনেক সময় সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আসেন, এবং উনি কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে আড্ডাতে বলতেন যে আমি কি মিসির আলী না। উনি কখনো নিজেকে হিমু বলেন নাই? না, হিমু বলেছেন, মানে হয়তো প্রথম দিকে হয়তো বা বলেননি। আমি এইভাবে বলতে চাই যে না, হিমু তো নামটাও তো হিমু তো হুমায়ুন থেকেই নামটা আসছে, তো হিমু। আমি এইভাবে বলতে চাই যে উনি একজন সৎ লেখক ছিলেন, এবং প্রত্যেক সৎ লেখকের দায়িত্ব কর্তব্য হচ্ছে তার অভিজ্ঞতাকে ফুটিয়ে তোলা, এবং সেই কাজটি তিনি দায়িত্বের সঙ্গে করেছেন। আপনি যদি শেক্সপিয়ার থেকে শুরু করেন, আমরা গত 400 বছরের বড় বড় যারা লেখকদের কথা বলি, তারা কি নিয়ে লিখেছেন? অন্যের যুদ্ধ নিয়ে লিখেছেন, পুরাণ নিয়ে লিখেছেন, তার কিংবা মনস্তাত্ত্বিক মেকি সমস্যা নিয়ে লিখেছেন। সেগুলি না গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে দিন তিনি যাপন করেছেন, যাদেরকে যাপন করে যা দেখেছেন, সেগুলিকে নিয়ে তিনি লিখেছেন। এই দিক দিয়ে আমি বলবো যে তিনি মানে একটু অন্য ধরনের লেখক ছিলেন। এবং একটা বড় বৈশিষ্ট্য হুমায়ুন আহমেদের আমরা খেয়াল করি, যে তিনি কোথাও কাউকে মানে প্রোটাগনিস্ট বলেন, তার একটা উপন্যাস বা একটা গল্প বহু কেন্দ্রিক। আমরা এইরকম সব মানে অভ্যস্ত যে এইখানে উপন্যাস শুরু হলো, এই মধ্য, এই শেষ, এই যে মানে শুরু মধ্য অন্তের যে একটা বৃত্ত 150 বছরে শুরু হয়েছিল, সেটিকে তিনি ভেঙে অনেকগুলো গল্পের সমাহার, অনেকগুলি ক্যারেক্টার সমাহার করেছেন। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যে উনি খুব নিঃশক্ত থেকেছেন, কোনো একটি বিশেষ চরিত্রের প্রতি পক্ষপাতিত্ব দেখাননি। মানে একজন মানুষ, সাধারণ মানুষের মধ্যে সততা থাকে, যেমন সঠতাও থাকে, এবং তিনি কোনো একটিকে বড় করে ধরে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন। এখানে ওনার একটা চরিত্রের প্রতি আসলে নিজের আশপাশটা বারবার উপন্যাসে বা তার গল্পে ফিরে আসার বিষয়ে কিন্তু তিনি নিজে ব্যাখ্যা দিয়েছিলেন, যে শেক্সপিয়ার যখন লিখেছেন তখন তিনি সেই রাজকীয় জীবন নিয়েই লিখেছেন, তিনি কিন্তু রাজা মহারাজার বাইরে যাননি। একইভাবে হুমায়ুন আহমেদ এটা বারবার বলতেন, লিখেছেনও, এবং গল্পে আরো বেশি বলতেন যে আমি আমার আশেপাশে যা দেখেছি আমি তা নিয়েই লিখবো। কিন্তু যখন তার দেখার জায়গাগুলি
কমে কমে গেল, উনি নিজেকে গর্তে তখন উনি তো তখন তিনি ওই যে বললাম যে পড়াটা অনেক বেড়ে গেল, তখন উনি পড়া শুরু করলেন অনেক বেশি, এবং তখনই আসলে তিনি এই সময় ভিত্তিক কিছু ব্যাপার এবং চরিত্র যেগুলো রিয়েল লাইফ ক্যারেক্টার কিছু উনি আনলেন ওনার উপন্যাসে। জ্যোৎস্না ও জননীর গল্পে অনেকগুলো রিয়েল লাইফ ক্যারেক্টার কিন্তু এসেছে, মধ্যাহ্নতে এসেছে, বাদশা নামদারে এসেছে, মাতাল হাওয়াতে, লীলাবতীতে এসেছে। এবং বাদশা নামদারের ক্ষেত্রে আমি আসলে ঠিক কলেবরের ব্যাপারটা, মোটা কতখানি বই হলে কলেবর বলা হয়, অত ডিটেইলে না গিয়ে আমার কাছে মনে হয় যে বাদশা নামদার আমার কাছে মনে হয়েছে মানে তার লেখা উপন্যাসগুলো লিখতে যে লেখার একটা আরাম উনি বলতেন, লেখার আরামটা তিনি বলতেন পেয়েছেন অনেক বেশি বাদশা নামদারে। কারণ যখন তিনি সম্রাট হুমায়ুনকে পড়লেন এবং লিখলেন, তখন তিনি প্রতিটা মুহূর্তে নিজেকে উনি কোনো উপন্যাসে বা ইয়েতে পোর্ট্রে করেছেন কিনা আপনি জিজ্ঞেস করছিলেন, তিনি পোর্ট্রে করেননি, কিন্তু তিনি বলতেন যে বাদশা হুমায়ুনের সাথে ওনার কোথায় জানি অনেক বেশি মিল নামে এবং অন্য কিছুতে। রোকেয়া প্রাচী, আমরা একদম শেষ 10 সেকেন্ড আপনার কাছ থেকে একটু শুনবো কিনা হুমায়ুন আহমেদের জন্মদিন আজকে শেষ কথা যদি আপনি একটু বলেন। আমার কাছে মনে হয় যে আমাদের আসলে আমি মানে হুমায়ুন আহমেদের সকল কিছুর মধ্যে আমি আসলে বারবার বলবো একজন অভিনেত্রী এবং নির্মাতা হিসেবে যে আমরা যে গল্প খুঁজি, যে চরিত্র খুঁজি, হুমায়ুন আহমেদের গল্প, নাটক, উপন্যাসে কিন্তু সেটা খুঁজে পাই এবং আমি এটা মিস করি খুব। রোকেয়া প্রাচী, ফরিদ আহমেদ, ফয়জুল লতিফ চৌধুরী, মেহের আফরোজ শাওন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।